তুমি মমতাকে পিঁপড়ে বলতে ভয় পাচ্ছ? আমি পার্লামেন্টে বলেছিলাম বাঙালিরা এই ব্যাপারে একদম আলাদা। পাড়া পাড়ায় নেতা আছে, কিন্তু নেতাজি একটাই আছে। ভোটারকে ভয় দেখিয়ে সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। ভোটারের মনকে ভয় মুক্ত করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জ, এই সব কথা বলার আগে আমি জানতে চাই, গোটা পশ্চিমবঙ্গে এত বাহিনী নিয়ে এসে ইলেকশন কমিশন সব কটা বেআইনি বোমা মজুদ যা আছে তা উদ্ধার করেছেন? আচ্ছা, যারা ইতিহাস পড়েনি, ইতিহাস বোধ নেই, শুধু একটা নাম শুনেছেন আর নামের সঙ্গে একটু জি লাগিয়ে দেন। আমি পার্লামেন্টে বলেছিলাম, এই যে বললেন, আমি ভালো লাগলো, ধন্যবাদ হলো যে আপনি যোগীজি বলেননি। এখান থেকে কদিন সবাই এখন একটা জি লাগিয়ে দেন। আমি পার্লামেন্টে বলেছিলাম বাঙালিরা এই ব্যাপারে একদম আলাদা। পাড়া পাড়ায় নেতা আছে, কিন্তু নেতাজি একটাই আছে। সব মহল্লায় মঠে স্বামী আছেন, কিন্তু স্বামীজি একটাই আছেন। ঠাকুর এখন নতুন নতুন দেবতা তৈরি হচ্ছেন প্রতিদিন, কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। কাজী অনেক আছে, যে কাজ করলে পাজি করে দেয় বা কিষেনজি করে দেয়, কিন্তু আমাদের কাছে কাজী নজরুল ইসলাম আছেন। সুতরাং বিজেপির হাতে তামাক খেয়ে লাভ নেই। তারা অষ্টাদশ শতকে, 19 শতকে আমাদের এই বাংলায় যে নবজাগরণ হয়েছে, আমাদের এখানে যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা হয়েছে এবং হিন্দু পুনর্জাগরণবাদের বিরুদ্ধে এই বাংলায় যে লড়াই হয়েছে, আজকে বিজেপি যা বলে সেটা হচ্ছে অষ্টাদশ শতকে বাঙালিরা যা প্রত্যাখ্যান করেছে, যা কিছু বাংলা ভাষায় লেখনী ছিল হিন্দু পুনর্জাগরণবাদীদের, সেইগুলোকে হিন্দি অনুবাদ করে চালিয়েছে এবং এখন বাংলা সেইগুলো আবার বাংলা ট্রান্সলেশন হচ্ছে। সেখানে দাঁড়িয়ে যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না, তারা নেতাজির কোটেশন কি করে মনে রাখবে? উনি ব্লাড জানেন, কিন্তু নেতাজি স্বাধীনতা সংগ্রামের জন্য রক্ত দিতে বলেছিলেন যখন ওদের পূর্বপুরুষরা মাফিনামা লিখছিল। সুতরাং ওই পর্যায়ে শুধু এটুকু বুঝেছে যে রক্ত দিতে হবে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। বিজেপি যেটা বলে আপনারা বিশ্বাস কেন করেন? আপনার অভিজ্ঞতা কম আছে বলে। বিজেপির অনেক কথা বলেছে, এই যে অ্যাপিসমেন্টের থিওরি বলে, এটা বিজেপি না, যে কোনো দেশের ফাসিস্ট রাইটিস্ট তারা একটা জেনোফোবিয়া তৈরি করে। দেশের মধ্যে যদি ফরেনার্স নাও পায়, তাহলে দেশের মধ্যে একটা ফোবিয়া তৈরি করে, টার্গেটেড একটা কাউকে টার্গেট করে। ইনসিডেন্টলি এখানে মুসলমান বলে মধ্যপ্রদেশের ঝাবুয়ায় নর্থের উপর আক্রমণ করেনি। এইবার বড়দিনে খ্রিসমাসে নর্থ ইস্ট থেকে নর্থ ইন্ডিয়া জুড়ে তারা চার্চের উপর হামলা করেনি। সান্তা ক্লজের ভেঙে দেয়নি, সাজানোটা গোছানো না খ্রিসমাস ট্রিকে। তাহলে এটা হচ্ছে ধর্মের নামে একের অপরের একেবারে মুখোমুখি দাঁড় করানো। আর মমতা ব্যানার্জি, আমি ইচ্ছে করে বললাম কেন সব হিন্দুত্ব নয়, সব কিন্তু আগে হয়, এখন এখানে হিন্দুত্ব জায়গা হয়ে গেছে হিন্দুত্ব রাজনীতি। প্রথমে যখন এখানে হিন্দু সংহতির নাম করে বিজেপি আর তৃণমূলের কম্বাইন্ড ফোর্স এই কলকাতায় নাচানাচি করছিল হিন্দু সংহতির নামে, বামফ্রন্টের শেষের দিকে, যখন সরাসরি আরএসএস এর নামে সনাতনের নামে রাজনীতি করা যাচ্ছিল না, তখন মমতা ব্যানার্জি সব হিন্দুত্ব করছিলেন, কারণ তখন হার্ড ইসলামিক রাজনীতি করছিলেন, প্যান ইসলামিক ইসলামের জুড়ে। কিন্তু যখন একটা জায়গা তৈরি হয়ে যায়, তখন সফট থেকে হার্ড হয়ে যায়। ধর্মকে যারা নিয়ে রাজনীতি করে এটা বুঝতে হবে। এই যে সুডো কমিউনালিজম বিজেপি তখন বলে বলতো, বিজেপি নিজেকে ট্রান্সফর্ম না, যেখানে যেমন সেখানে তেমন এরকম করে, নিজস্ব কোনো নীতি না। যখন বিজেপি তৈরি হলো 1980 সালে, মানে ইনফরমেশন বান্দ্রা সি ফেসে, সেদিন শুক্রবার ছিল, অটল বিহারী বাজপেয়ী মাথায় টুপি পরে জুম্মার নামাজ পড়তে চলে গেছিলেন বান্দ্রা সি ফেসে মসজিদের সামনে। তারপর থেকে মমতা বলতো আর বাজপেয়ী আলাদা, সেকুলার। এগুলোকে বলে পজিশনিং। প্লিজ অ্যালাউ মি, পজিশনিং। তখন বিজেপি বলেছিল গান্ধীবাদী সমাজতন্ত্র তার মূল লক্ষ্য, কারণ জনতা পার্টি ভেঙে এসেছিল, জনতা পার্টিতে গান্ধীবাদীরা ছিল, মোরারজি দেশাইয়ের সঙ্গে যারা গিয়েছিল, আর সোশ্যালিস্টরা ছিল। তারপরে 80 দশকের শেষে এসে
যখন রাম মন্দির তৈরি করছে, যখন রথযাত্রা বেরিয়ে গেছে, তখন গান্ধীবাদও ভুলে গেছে, সমাজতন্ত্র ভুলে গেছে। 90 দশকের পরে সমাজতন্ত্র সবচেয়ে বড় শত্রু। এরকম আমি 4টে পর্যায়ে বলতে পারি। পশ্চিমবঙ্গে এখানে এসে বাঙালি সাচ্ছে, বিবেকানন্দ বলছে, নেতাজি বলছে, মাছ বলছে, এগুলো হচ্ছে এক একটা জায়গায় যখন ডিম পোচ খান, আমি ছিল ডিম পোচ বললাম কারণ আমিষ নিরামিষ নিয়ে ঝগড়া আছে অন্য জায়গায়, ডিমও বন্ধ করে দিচ্ছে মিড ডে মিলে, সেখানে দাঁড়িয়ে একটু কেউ লঙ্কা দেয়, কেউ লাল লঙ্কার গুঁড়ো দেয়, কেউ কালো মরিচ দেয়। সুতরাং এক একটা রাজ্যে গিয়ে সেখানকার রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ওপরে এটাকে একটু অ্যাড অন, কি বলে আজকাল ওই যে পিজা টিজা যেগুলোকে বলে ওপরে টপ টপ আপ করে, এগুলো হচ্ছে টপ আপ। সুতরাং মমতা ব্যানার্জি যেটা বললেন, আপনি দুটো বললেন, একটা বললেন না, দুর্গাঙ্গন আইটি হাবের জন্য আমরা জমি ঠিক করেছিলাম, জামাত করেছিলাম 2011 সময়। বিভিন্ন আইটি কোম্পানি কলকাতা থেকে আসছিল, তাদের জন্য জায়গা দরকার ছিল অনেকগুলো, সমস্ত শহরগুলোতে, সমস্ত জেলা শহরগুলোতে আইটি হাবের জন্য জায়গা তৈরি করা হচ্ছিল। এটাকে বলে মন্দির পলিটিক্স, এটা সব হিন্দুত্ব না। সরকারের কাজ হচ্ছে হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, বাঁধ তৈরি করা, সেচ ব্যবস্থা করা, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, কলকারখানা পরিকাঠামো তৈরি করা। সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা না। সে বিজেপি 24-এ রাম মন্দির দেখে ভোট চেয়েছিল, ওরা বিজেপি যেটা করে মল হোলসেল ধর্মের নামে, মমতা নিজে খুচরো ব্যবসা করে, ছোট ছোট দোকান, দক্ষিণে গিয়ে বললো জগন্নাথ মন্দির, মধ্যে বললো দুর্গা মন্দির, আর ওখানে গিয়ে বললো যখন পাহাড় ভাসছে, যখন বিপর্যয় হয়েছে, তখন প্রকৃতিকে বাঁচানোর বদলে বললো আমি মহাকাল মন্দির করবো। কিন্তু এই ভোটে আপনি প্রশ্ন করলেন বলে লোকে মন্দির মসজিদ নিয়ে চর্চা করছে না, কাজ নিয়ে কথা বলছে, কারখানা নিয়ে কথা বলছে, শিল্প নিয়ে কথা বলছে, পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলছে। অন্য কেউ খেয়ে গেলেন, এটা এটা কি কোথাও গিয়ে মনে হয় একটা ব্যর্থতা? তুমি মমতাকে পিঁপড়ে বলতে ভয় পাচ্ছ? প্রবাদে তো হচ্ছে লালের গুড় পিঁপড়ে খায়। এক, দেখো মৌচাকে মক্ষী রানীও থাকে, পিম্বি মধু আহরণ করে কিন্তু ফুড সোলজার্স, মৌমাছিরা। তাহলে এই এসআইআর এর প্রশ্নে ইসিআই এর যে গেম প্ল্যান ছিল, বিজেপি বলছিল 1.5 কোটি 2 কোটিকে বাদ দেবো, মমতা বলছিল আমার কাছে খবর আছে 1,20,00,000কে বাদ দেওয়া হবে, এবং ওনার তো কাজ ছিল না সুপ্রিম কোর্টে যাওয়া। ফার্স্ট টাস্ক ওনার ছিল এই ধরনের সিচুয়েশনে অল পার্টি মিটিং ডাকা। আমরা অফার করেছিলাম, উনি কলকাতা শহরকে হোর্ডিং মুক্ত করার জন্য অল পার্টি মিটিং ডাকতে পারেন, কিন্তু প্রপার ভোটার লিস্ট করা এবং ইসিআই এর বদমতলব আছে তাকে কাউন্টার করার জন্য তামিলনাড়ু কেন, কেরালা কুড, তাহলে কেন ওয়েস্ট বেঙ্গলে অল পার্টি মিটিং ডাকা হলো না? কেন অ্যাসেম্বলি ডেকে রেজলিউশন করা হলো না? উনি তো আগে জনপ্রতিনিধি, তারপরে তো উকিল, উকিলের ওটা ভালো নাম করেননি। ওটা ছিল অপটিক্স তৈরি করা, যে বললে বেশিরভাগ লোক আছে মিডিয়া অপটিক্স তৈরি পেয়েছে, একটা ভিজুয়াল পায়। আমাদের দেশে তারকাদের বিয়ের যত ঘন্টা লাইভ টেলিকাস্ট হয় তত ঘন্টা বিয়ে থেকেও না, কিন্তু ওটা ভালো অপটিক্স পাওয়া যায় বলে লাইভ টেলিকাস্ট করে, 2 দিন 3 দিন 4 দিন 6 দিন ধরে করে। বলা আছে আমি মুর্শিদাবাদ মালদা থেকে আসছি, ওখানে লোকেরা স্লোগান করছে যে মমতা ব্যানার্জি কোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে, উনি নিজেই বলেছিলেন, কারণ ওনার ছিল ড্রামাটা, স্ক্রিপ্টটা এরকম ছিল, কাজ করেনি স্ক্রিপ্ট অনুযায়ী, যে ভোটার আটকাবে আর উনি গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়াবেন, তারপরে তুমি হেডলাইনে বলবে ভিনি ভিডি ভিসি, মমতা গেলেন, দেখলেন, জয় করলেন, সবার ভোটাধিকার ফেরত দিলেন। কিন্তু উনি আর ডেলিভার করতে পারছেন না। একটা সবারই একটা আপার লিমিট থাকে, সমঝদারোं के लिए सारा काफी है। আমার একটা আরেকটা প্রশ্ন আছে, যে গত লোকসভা নির্বাচন থেকে আপনারা তরুণদের উপরে ভরসা রেখেছেন, এবারেও ঠিক তাই, কিন্তু এই তরুণদের প্রচারে কেন তরুণ বিমান, আমি তরুণ নামটা বলছি, আমরা বলছি না, আপনাদের লোক, যারা দলের লোক তারাই বলছেন, তো সেটা নিয়ে একটু যদি বলেন। তারুণ্য শুধু একটা ক্যালেন্ডারের এজ নয়, বিশ্বাস, কনভিকশন, মনের জোর, শারীরিক জোর,
ভাবনা, চিন্তা, হৃদয় সেটা কতটা তারুণ্যে ভরপুর থাকে। আমরা গত লোকসভা থেকে বলছি তা নয়, ইউ ডোন্ট নো, ইউ শুড রিড দ্য রাইটিং অন দ্য ওয়াল। পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে কমিউনিস্টরা মনে করে আমরা রাজনীতি করি, বিপ্লব করি, ভোট করি, সংগঠন করি, আন্দোলন করি, সবটা ভবিষ্যতের জন্য। সে গুয়েভারার একটা কোটেশন আছে, এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু হচ্ছে পৃথিবীর কোন সংস্থা, কোন দল, কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারে না যদি সে নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক তৈরি না করতে পারে। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম অজিত পাজার বিরুদ্ধে, অনেকে ভুলে যায় বলে সকালবেলা মালদা একাও দাঁড়িয়েছে, মুর্শিদাবাদ একাও দাঁড়িয়েছিলেন, আমি কলকাতা উত্তর পূর্বে দাঁড়িয়েছিলাম, তখন আমি যুব ফেডারেশনের নেতা ছিলাম। একথা আলাদা, তখন বাংলা পত্রিকা লিখেছিল আপনি মুর্শিদাবাদে না দাঁড়িয়ে কেন কলকাতায় দাঁড়ালেন। আজকের তরুণ কোট অ্যান্ড কোট বিমানদা যেমন পার্টির নেতা হন, সবচেয়ে কম বয়সে রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছিলেন, ছাত্র আন্দোলন থেকে এসেছিলেন। এইবার সবাই টিকে থাকে না, টিকে থাকলে শেষ দিন পর্যন্ত, শেষ রক্ত পর্যন্ত তারা লড়াই সংগ্রামে থাকে। সুতরাং আমরা সবসময় নতুন প্রজন্মকে জোর দিই। বিমান বসু যার নাম বলছো, অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য, তার সঙ্গে এস রামচন্দ্র পিল্লাই, সুনীল মিত্র, এরা সবাই 80-র দশকে যখন তরুণ বলতো সিপিএম স্ট্যান্ডার্ডে, তখন একসঙ্গে তারা কেন্দ্রীয় কমিটিতে ইনভাইটি হয়েছিলেন। আমি কলকাতা জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে সবচেয়ে কম বয়সীতে কমিটিতে স্থান পেয়েছি। সুতরাং এখন নতুন না, তখন তোমরা তো নজর করতে না, এখন সোশ্যাল মিডিয়ার জন্য নজরে পড়ে বলে মিডিয়া সেগুলোকে কপি করে। প্রথমত আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রাজ্য পুলিশকে এতটা অপদার্থ করেছেন যে আর একটা অপদার্থ আইএস অফিসার, ওটা কেরিয়ারে কোনো পদার্থতা প্রমাণ দেয়নি, সে ইলেকশন কমিশনার হিসেবে হুমকি দিচ্ছে, যেটা সংবিধান বিরোধী। দোষটা কার? আর দুই হচ্ছে আমাদের রাজ্যে নির্বাচন হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব, সেখানে হুমকি আমকা দিয়ে কি লাভ? ইলেকশন কমিশন অ্যাকর্ডিং টু পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, তার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে এই গণতান্ত্রিক যেটা এসেন্সিয়াল গণতন্ত্রের সেই নির্বাচনকে পরিচালনা করা। মানুষ যাতে নির্ভয়ে, সুষ্ঠুভাবে, শান্তিতে ভোট দিতে পারে, সেখানে তারা ক্রিমিনালদের ভয় দেখাচ্ছে না সাধারণ ভোটারকে ভয় দেখাচ্ছে? এসআইআর এর নাম করে আমরা দেখেছি গত 4 মাসে তারা আসলে ভোটারদেরকে ভয় দেখিয়েছে। অনেকে প্রাণ গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে। ভোটারকে ভয় দেখিয়ে সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। ভোটারের মনকে ভয় মুক্ত করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জ, এই সব কথা বলার আগে আমি জানতে চাই, গোটা পশ্চিমবঙ্গে এত বাহিনী নিয়ে এসে ইলেকশন কমিশন সব কটা বেআইনি বোমা মজুদ যা আছে তা উদ্ধার করেছেন? সব কটা স্মল আর্মস আনলাইসেন্স উদ্ধার করেছেন? কটা করেছেন? কালো টাকার, এই যে টাকার খেলা হয় ভোটের আগে 2-3 দিন, কত টাকা উদ্ধার করেছেন? তামাশা করার মতো রাস্তায় রাস্তায় নাকা বসিয়ে দিয়েছেন। আর যারা হেলিকপ্টার নিয়ে ঘোরাঘুরি করছে, হেলিকপ্টার চেক করছেন? আমাদের রাজ্যে তো উদাহরণ আছে, স্পেশাল প্লেন এবং স্পেশাল হেলিকপ্টার করে সুটকেস নেমেছে টাকা। লোক দেখানো নাকি লাভ কি? Again, I demand, if ECI want to ensure peaceful vote and violence-free election, I challenge, he must order to arrest all the culprits against whom cases were registered during last Panchayat, Lok Sabha and Assembly elections and municipal elections, even against for cooperative elections, those boot looters, gangsters, all those officers who sided with, be it civic, civil or police, during Panchayat and Lok Sabha and Assembly elections and municipal elections,
and school committee elections, from BDO to chief secretary, who sided with the ruling party, whether they are blacklisted and taken out of the election duty. And thirdly, প্রত্যেক নির্বাচনের পরে বা নির্বাচনের পরের দিন আমাদের এখানে উত্তর থেকে দক্ষিণে ছোট ছোট বাচ্চাদের হাত পা উড়ে যায়, মারা যায়, কারণ বোমাগুলো যা ব্যবহার করে বাকিগুলো সব ফেলে দেয় ভ্যাটে। তারপরে সেগুলো ভ্যাট থেকে উদ্ধার করার আগে এখন রেড করে সব কটা বোমার কারখানা এবং বোমা উদ্ধার করার দরকার আছে, তাহলে মানুষের মনে নিশ্চিন্তে ভোট দেওয়ার একটা অভিপ্সা তৈরি হবে, কিন্তু অপরাধীরা তাহলে ভয় পাবে, কিন্তু সেটা করা হচ্ছে না। এগেন আই রিপিট, close all those officers who are suspicious, arrest all those culprits who have these records in this field, unearth all small arms, raid all the places where country made bombs and pipe guns and pistols are gathered. Then I can say the ECI is serious, CO is serious, police observers is serious. बंगाल में कांग्रेस के जमाने में 70-71 में, उस वक्त आप पता नहीं पैदा हुए थे कि नहीं, सीआरपीएफ का बूट की आवाज हमने सुने और किस तरह से यहाँ के जमहूरियत को रोका गया था। इमरजेंसी बाद में लागू हुई थी, क्योंकि आपने कांग्रेस का जिक्र किया। यहाँ पे अनडिक्लेयर्ड 70s में इमरजेंसी थी, सीआरपीएफ था, लोग नफरत के निगाह से देखते थे। तो बंगाल के लोग केंद्र वाहिनी आने से ही वो अच्छे ढंग से निष्पक्ष चुनाव कराएंगे, ऐसा कोई बात नहीं है। वो अगर होता तो मणिपुर अब तक शांत होता, कश्मीर का हंगामा खत्म हो जाता, तब लद्दाख में सोनम वांगचुक को जेल नहीं भेजना पड़ता बीजेपी को, जो गांधीवादी तरीके से वहां पे अनशन कर रहे थे। तो ये एक डर का माहौल पैदा करने के लिए है। अब वो डर किसके मन में करने के लिए? वोटर के मन में, अपराधियों के मन में, राज्य के कमिटेड ब्यूरोक्रेसी के मन में, राज्य के पुलिस जिसको रीएम्प्लॉयमेंट करके अपना पालती रहती है, पालतू कुत्तों की तरह भाग रहे हैं अभी, उनको डराने के लिए। मैं एक बात कह दूं, बंगाल के नौजवान को, बंगाल के लोगों को आप कोई पैरामिलिट्री फोर्स या मिलिट्री से डर नहीं दिखा सकते। अंग्रेज के फौज को नहीं बंगाल डरा है। और नूर आजम कत्ल हुआ, कल मारा गया, क्या की इलेक्शन कमीशन, इस्लामपुर पुलिस डीसी ममता बनर्जी इसलिए बनाई है वहां पे जमीन लूटने के लिए, चाय बागान की जमीन को लूटने के लिए, वहां के जंगल को साफ करने के लिए, वहां के स्मगलिंग के लिए, वहां के नारकोटिक्स बिजनेस के लिए। कौन सा डिंग मार दिया ईसीआई और सीओ पुलिस अफसर? कल से अभी तक 24 घंटा में अपराधी पकड़े गए, तो वो फौजी दिखा रहे किसको आप? और कांग्रेस की बात नहीं, पूरे चुनाव के प्रचार में, चलो आपके मुंह में हमें ये बात सुनने को मिला इस पार्टी का नाम, तो मैं अभी पूरे बंगाल का दौरा कर रहा हूं, लोग भूल गए हैं, लोग भूल जाते हैं। पुराना एक रफी का गाना था, दिल के टुकड़े हजार हुए, कोई यहां गिरा कोई वहां गिरा। ये तो चकनाचूर हो चुका है। और दूसरा हमारा ने कहा था, कहूं आपका दूसरा सवाल के बारे में बाद में आपको कहूंगा, पब्लिकली बोला नहीं जाता। যদি মাছে আপত্তি থাকে চিংড়ি নিয়ে ঘুরুক, লবস্টার। আমি মোহনবাগান হিসেবে কোনো ঝামেলা চাইছি না, দু হাতে দুটো নিয়ে ঘুরতে পারে, আই চ্যালেঞ্জ। ভাগ্যিস এটা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বলে মাছ খেয়েছে রঘুনাথ ঠাকুর। এটা যদি মেঘালয় হতো, মণিপুরে হতো, অরুণাচল প্রদেশে হতো বা গোয়া হতো, তাহলে গরুর মাংস খেত। কারণ ওখানে বিজেপি ফর ইনফরমেশন ম্যানিফেস্টোতে লিখেছিল যে বেস্ট কোয়ালিটি বিফ খাওয়াবো, গোয়াতে বলেছিল। তাহলে আমরা বলছি পোশাক নিয়ে, খোরাক নিয়ে কেন রাজনীতি করতে হচ্ছে? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা নিজে মাছ খেতে খেয়ে বা মাছ নিয়ে ঘুরে প্রমাণ করতে হয় না। এটা
এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে হয়। কেউ আমিষ, কেউ নিরামিষ। এটা আমিষ ও নিরামিষ ঝগড়া নয়। কেউ ছোট অংশ খায়, কেউ বড় অংশ খায়। মেরি মার্জি। আমি ডাল খেলে অরহরের ডাল খাবো না, মসুর ডাল খাবো না, মুগের ডাল খাবো, সেটা আমার পারিবারিক, আমার আর্থিক, আমার ব্যক্তিগত পছন্দ, তার উপর নির্ভর করে। কে কি ডাল খাচ্ছে এই নিয়ে ঝগড়া না। ঝগড়াটা হচ্ছে প্রত্যেকের যে জীবন শৈলী আছে, যে জীবন ধারা আছে, ভারতে যে বৈচিত্র্য আছে সেটাকে স্বীকার করা। আমাদের সংবিধান সেটা স্বীকার করেছে, বিজেপি সেটা স্বীকার করে না। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা ভোটের বাজারে মাছ নিয়ে ক্যান্ডিডেট ঘুরলে বা গায়ে হলুদের কথা বললে হবে না। আসলে তো ওরা কাদা মেখে নিয়েছে, গোবর মেখে নিয়েছে। এখন গায়ে হলুদের কথা বললে কি হবে?